দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এসএম আব্দুল শাকুর। দর্শক, এক সময়ের প্রাণের শহর ঢাকা আজকে বিষের নগরীতে রূপান্তরিত হয়েছে। আমরা যেই পরিবেশ নিয়ে অনেক সময় গর্ব করতাম, ষড় ঋতু নিয়ে গর্ব করতাম, আজকে সেই পরিবেশ দূষণের ফলে আমাদের নিয়মিত শ্বাস প্রশ্বাস নেয়াই এখন দুরূহ হয়ে গেছে। এবং পরিবেশের যে বায়ুর যে মান থাকে, সেই মানদণ্ডে আমরা দূষণের নগরী হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছি। বুঝতেই পারছেন এই পরিসংখ্যানটি নিঃসন্দেহে আমাদের জন্য একটা লজ্জার পরিসংখ্যান। আর সে কারণেই আজকের আমরা হ্যাপেনিং পয়েন্ট সাজিয়েছি দূষণের শীর্ষে ঢাকা দায়কার। আর এই নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন বিজ্ঞান অনুষদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা স্যারকে স্বাগত জানাই। স্যার, আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে আমাদের পরিবেশ, যেটা আমাদের গর্বের, সেটা বায়ু দূষণ কিংবা বিভিন্ন দূষণের সঙ্গে আমাদের এখন অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি। আমরা শুরুতেই যদি একটু জানার চেষ্টা করি যে আমরা যখন এই ধরনের দূষণগুলো দেখি বিভিন্ন দেশে, আমরা দেখি যে একটা অ্যালার্ট জারি করেন। তো বাংলাদেশে কি আসলে এরকম কখনো আমরা দেখব যে বায়ু দূষণ বা কোনো দূষণের জন্য একটা জরুরি অবস্থা কিংবা এক ধরনের সতর্কতা সেটা ঘোষণা করবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেই আকাঙ্ক্ষার কথা বলেছেন, এটা আসলে জনমানুষের আকাঙ্ক্ষা যে এত দূষণের ভিতরে থাকছি আমরা, কিন্তু সরকারি কোনো অধিদপ্তর, কোনো কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অন্য কোনো সংশ্লিষ্ট অধিদপ্তর বা সংস্থা এখনও পর্যন্ত এইভাবে মানুষকে বলছে না যে বাইরের বাতাস দূষিত, আপনারা এই স্বাস্থ্যগত সতর্কতাগুলো নেন। আমরা পুরো বছরে দেখেই প্রায় 30 থেকে 40% সময় খুবই অস্বাস্থ্যকর থেকে হ্যাজার্ডিয়াস লেভেলের বায়ুর মান পাই, দূষিত বায়ু পাই। কিন্তু সারা বছর হয়তো একবার পরিবেশ অধিদপ্তর একটি প্রজ্ঞাপন দিয়ে থাকে বা একটি নোটিশ করে যে বায়ুর মানটা খারাপ এবং আপনারা একটু মাস্ক পরিধান করুন। এটি তাও গত বছর অর্থাৎ 2025 সালে আমরা একবার লক্ষ্য করেছি। এর আগে কিন্তু আর দেখি নাই, কখনো দেখি নাই। এটির কারণ হলো আইনগতভাবে আমাদের এমন কোনো প্রবিধান নেই যে বায়ু দূষিত হলে সেইটাকে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এরকম। অথচ পৃথিবীর অনেক দেশে আছে বায়ু দূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা, এবং আমাদের আমরা নিয়মিত দেখি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যেও এটি আছে। এটি যে উন্নত দেশে দেখতে হবে তা না, বা অন্যান্য দূষিত দেশে দূরেরগুলো দেখতে হবে তা না, আমাদের প্রতিবেশী রাষ্ট্রেই আছে, কিন্তু সেটি আমরা ফলো করি না। আরেকটা হলো আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আছে, AQI, কিন্তু আমাদের এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সটা নেই। অর্থাৎ কোন বায়ু মানে থাকলে কি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হবে সেটি ওভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই। আর আরেকটা যেই জায়গাটি আছে সেটি হলো যে সবাই দেখছে, অর্থাৎ যারা এগুলো ঘোষণা করবে, সতর্কতা ঘোষণা করবে, তারাও কিন্তু দূষিত বায়ু সেবন করছে, কিন্তু তারা জনরোষে পড়ার ভয়ে এটা স্বীকার করে না। অর্থাৎ বায়ু যে দূষিত এটা স্বীকার করলে তাদের যে সরকারের ব্যর্থতা আসবে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা আসবে, এই ধরনের একটা জায়গায় চিন্তা করে তারা এটা করে না। অথচ এটি একটি ভুল চিন্তা ভাবনা তাদের। আসলে রং জিনিসটা বা ভুল ত্রুটি অ্যাড্রেস করলে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। আপনি একটা জিনিস দেখেন যে এই নিয়মিত এই শহরে উন্নয়ন চলছে, আমরা যেগুলোকে আসলে মোটা দাগে উন্নয়ন বলার চেষ্টা করি, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে কিন্তু খোরাখুরি চলে। আর খোরাখুরি মানেই কিন্তু আপনার যে ধুলোবাড়ি আরও পরিমাণ বাড়তে থাকে বায়ুতে। কিন্তু আমাদের তো একটা পরিবেশ অধিদপ্তর আছে, তাহলে তারা কি এগুলো দেখে না, বা তাদের কাজটা কি আসলে? দেখুন, উন্নয়ন হলেই যে সেখানে পরিবেশ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এমন তো নয়। আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি যে একটা ঘেরাও দিয়ে একটা জায়গাকে ঢেকে রাখা হয়েছে, বাইরে হয়তো সাইনবোর্ডটা কেউ না পড়লে বুঝতেই পারে না যে ভিতরে একটা কনস্ট্রাকশন হচ্ছে। 30 দিন পরে, 40 দিন পরে দেখা যায় যে এখানে একটি নতুন স্থাপনা তৈরি হয়েছে। কোনো শব্দ দূষণ হয় নাই, জলজট হয় নাই, যানজট হয় নাই, বায়ু দূষণ হয় নাই, কিন্তু একটি উন্নতি আমরা লক্ষ্য করছি, একটা ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উন্নয়নের দৃশ্যমানতার অন্যতম পূর্বশর্ত যেন জনমানুষের নাগরিক ভোগান্তি। অর্থাৎ কোনো জায়গায় কোনো একটা উন্নয়ন হবে, সেই জায়গা আশেপাশের মানুষের ভোগান্তি, এটা এক সপ্তাহ থেকে শুরু করে 1 বছর, এবং আমরা যদি BRT এর কথা চিন্তা করি, ঢাকা গাজীপুরের এটা আজকে 10 বছর ধরে মানুষের ভোগান্তি আছে। তাহলে উন্নয়ন করার সময় যদি পরিবেশকে গুরুত্ব দেওয়া হতো তাহলে এই ভোগান্তিটা আসতো না। আর অবশ্যই আপনি যেটা বলেছেন, এটা দেখভাল করার মূল ম্যান্ডেটটা পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের। কিন্তু আমরা লক্ষ্য করছি যে
তুলনামূলকভাবে অন্য যেই কোনো মন্ত্রণালয়ের চেয়ে এখানে বাজেট কম থাকে, এখানে দুর্বল নেতৃত্ব দেওয়া হয় এবং এখানকার যে মানুষের যে জনবল যেটি আছে সেটি দুর্বল। এবং অন্যান্য সকল জায়গায় আপনার সকল মন্ত্রণালয়ের জন্য বিসিএস ক্যাডার থাকলেও পরিবেশ অধিদপ্তরের বা পরিবেশ মন্ত্রণালয়ের কোনো বিসিএস ক্যাডার সার্ভিস উপজেলা লেভেলে নেই। ফলে তারা যে কোনো দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য ডিসি অফিসে ধর্ণা দিতে হয়, সেখানে ঘন্টার পর ঘন্টা এনফোর্সমেন্ট টিমের জন্য অপেক্ষা করতে হয়, পুলিশের জন্য অপেক্ষা করতে হয়। আমরা অনেক বছর ধরে বলে আসছি যে পরিবেশ ক্যাডার সার্ভিসটা আলাদা করে দেওয়া হোক, তাহলে এই যে এনফোর্সমেন্টটা সেটি শক্তিশালী হবে। আপনার মানে কথাগুলো আসলে এই সময়কালে প্রাসঙ্গিক আরও বেশি, কারণ সামনে একটা জাতীয় নির্বাচন আছে। সেই নির্বাচনের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার খুব সহসাই হয়তো তারা আমাদের সামনে প্রকাশ করবেন, এবং এদের এই ইশতেহারে কি আসলে পরিবেশকে প্রায়োরিটির দিয়ে কোনো এজেন্ডা বা কিংবা কোনো পয়েন্ট থাকবে বলে মনে হয় আপনার? আমরা এখনো পর্যন্ত খুব সন্তোষজনকভাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এই ধরনের কোনো ইঙ্গিত পাচ্ছি না যে পরিবেশকে খুব গুরুত্ব দেওয়া হবে। বরং আমরা লক্ষ্য করছি যে মেডিকেল কলেজ বানানোর কথা বলা হচ্ছে, অন্যান্য ডেভেলপমেন্টগুলো, ব্রিজের কথা বলা হচ্ছে, অট্টালিকার কথা বলা হচ্ছে, উচ্চভূমির কথা বলা হচ্ছে। মানুষের যে বেসিক নিরাপত্তা সেটা নিশ্চিত না করে বড় বড় অর্নামেন্টাল মেট্রো, এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্বপ্ন দেখানো এটি অর্থহীন হয়ে যাবে। সাধারণ একটা মানুষ রাস্তায় হেঁটে যাওয়ার সময় ইট পড়ে মারা যাচ্ছে, রড পড়ে মারা যাচ্ছে, বেঁচে থাকার ন্যূনতম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটুকু পাচ্ছি না। সেখানে বড় বড় পরিকল্পনার আগে ছোট ছোট পরিকল্পনাগুলো মানুষের আস্থা তৈরি করতে হবে। তার অন্যতম হলো যে নিঃশ্বাসের নিশ্চয়তা দেওয়া, নির্মল বায়ু সেবনের নিশ্চয়তা দেওয়া। ম্যানিফেস্টো এখনও পর্যন্ত সেটি আসে নাই। আমরা অবশ্যই বেসিক গাছ লাগানো, খাল খনন করা ইত্যাদি, এগুলো বেসিক জিনিস, এগুলো আমাদের বাস্তুসংস্থানকে ভালো রাখার জন্য বেসিক জিনিস। আমরা এগুলো সুফলও পেয়েছি, কিন্তু এগুলোর সাথে সাথে ম্যানিফেস্টো, এই যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা দেখছি নির্বাচন কমিশন নিষিদ্ধ ঘোষণার পরও ব্যানার, প্লাস্টিক এগুলো আমরা দেখছি, সেগুলোর ব্যাপারে কিন্তু খুব একটা সেখানে কার্যকর কোনো আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তবে আমরা এই বিষয়ে আরো অনেক প্রশ্ন আপনার জন্য জমা আছে। একটা ছোট বিরতিতে থেকে ফিরে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, উপভোগ করছেন কাজী এন্ড কাজী টির প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদই, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী টির প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, দূষণের শীর্ষে ঢাকা দায়কার, এই শীর্ষক আমরা আলোচনা করছি। আলোচনায় যেখানে ছিলাম সেখানে আবারও যুক্ত হতে চাই। আমরা নির্বাচনকালীন ইস্তিহারে আসলে বায়ু দূষণ রোধ কিংবা দূষণ রোধে কোনো এজেন্ডা বা ম্যান্ডেট থাকবে কিনা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। ঠিক একইভাবে একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে যেমন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা অনেক ইস্যু বলেছি এবং সেটার সাথে বায়ু দূষণের একটা সম্পর্ক আছে। আপনি উন্নত বিশ্বের উদাহরণ দিচ্ছিলেন যে সেক্ষেত্রে তো কাজগুলো খুব সুনিপুণভাবে হয়। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন, বিভিন্ন রাজনৈতিক দল তো কারোর সাথে বসেছে, পেশাজীবীদের সাথে আলোচনা করেছে তাদের ইস্তিহার সেট করার জন্য। আপনাদের সাথে কি কোনো রাজনৈতিক দল বসার চেষ্টা করেছে বা আলোচনা করেছে তাদের এই ইস্তিহারে পরিবেশ বিষয়ক বিষয়গুলোকে ইনক্লুড করার জন্য? যদি তারা বসতেন তাহলে খুব খুশি হতাম, কিন্তু আমরা বসে নেই। আমরা তাদেরকে ডেকেছি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পক্ষ থেকে গতকালকে প্রেস কনফারেন্স করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে পরিবেশকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দাবি জানানো হয়েছে। এবং আমরা বাকি সিভিল সোসাইটিগুলো একত্রিত হয়ে নিজেদের টাকায় পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আমরা 4টি ম্যানিফেস্টো টক করেছি, যেখানে সকল রাজনৈতিক দলদেরকে আমরা, তাদের নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা আসছেন
এবং তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি, প্রশ্ন করেছি তারা নির্বাচন ইশতেহারে পরিবেশকে কতটুকু গুরুত্ব দিবেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের যে এই কমিটমেন্টগুলো ছিল সেটি বাস্তবায়নে আমরা খুব বেশি একাধিক দলকে আমরা লক্ষ্য করছি না। তারা কিছুটা করছেন কিন্তু খুব বেশি করছেন না। বরং নির্বাচন কমিশন একটা ভালো সিদ্ধান্ত দিয়েছেন যে মাইক ব্যবহারের উপরে মানে স্টেনজেন্সি একটা দিয়েছে, পোস্টার না দেওয়ার জন্য বলেছেন, প্লাস্টিকের লেমিনেশন ব্যবহার না করার জন্য বলেছেন। সেগুলো ভালো সিদ্ধান্ত, সেগুলো কেউ কেউ মানছে না কিন্তু অধিকাংশ মানছে, সেটি একটি ইমপ্রুভমেন্ট, এটা দৃশ্যমান দেখা যাচ্ছে, সেটি ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে একটা বিষয়, যেহেতু আমরা অনেক সময় দেখি যে আর কদিন বাদেই তো আসলে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তারপরে নতুন একটি রাজনৈতিক দল হয়তো সেখানে সরকার গঠন করবে, একটা নির্বাচিত সরকার আসবে। আমরা প্রায় দেখি যে একটা নির্বাচিত সরকার যখনই ক্ষমতা গ্রহণ করেন তারপরে 100 দিনের একটা রোড ম্যাপ করে থাকেন যে এই 100 দিনে তারা কি করতে চান। যদি 100 দিনের এজেন্ডার মধ্যে পরিবেশের সংক্রান্ত কোনো এজেন্ডা থাকে, একজন পরিবেশবিদ হিসাবে, এই পক্ষের মানুষ হিসাবে আপনি ওই 100 দিনে কোন কার্যক্রমগুলোকে দেখতে চাইছেন খুব প্রকটভাবে? দেখুন, এই 100 দিনের কার্যক্রমের বিষয়টি আমরা এর আগে 3-4টি সরকারকেও কিন্তু বলেছি। সবাই 100 দিনে ক্ষমতা নিয়েই পরিবেশ মন্ত্রী যিনি হন তিনি 100 দিনেরই একটি কর্মসূচি ঘোষণা করেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দৃশ্যমান টেকসই আউটকামটা আমরা পাই না, এবং এটি কিন্তু খুব কঠিনও না। প্রধানতম যদি আমরা শহরগুলোতে, ঢাকা শহর অন্যান্য শহরগুলোতে প্রধানতম 5টি সমস্যার কথা চিন্তা করলে সর্বজনভাবে গৃহীত বায়ু দূষণ একটি, সেটি নিয়ন্ত্রণ করার জন্য ফিটনেসবিহীন গাড়িগুলো ফেজ আউট করার কথা খুবই স্বাভাবিক একটি দাবি। আমরা নির্বাচিত সরকারের সময় দেখেছি যে সেখানে রাজনৈতিক দলের শক্তিশালী মন্ত্রীরা সেই গাড়ির মালিকানা নিয়ে তাদেরকে এই ফিটনেসবিহীন গাড়িগুলোকে নিরাপত্তা দিয়েছে, কিন্তু গত 1.5 বছরে আমরা কি তার ব্যতিক্রম দেখেছি? ফিটনেসবিহীন গাড়িগুলো বহাল তবিয়তে রাস্তা দাপিয়ে এখনও বেড়াচ্ছে। তার মানে এই 1.5 বছরে আমরা এই ফিটনেসবিহীন গাড়িগুলোকে আমরা ফেজ আউট করতে পারি নাই, বায়ু দূষণের ক্ষেত্রে যেটি একটি ভালো ভূমিকা রাখতো। মানে প্রভাব মুক্তর সময়টাতেও আমরা সেই প্রভাবগুলো দেখেছি, আমরা পারি নাই। তাহলে আগামী দিনে যারা আসবে তাদের কাছে আমাদের 1 নাম্বার দাবি থাকবে এই শহর থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকে ফেজ আউট করে জনবান্ধব পাবলিক ট্রান্সপোর্টকে উন্নতি করা, সেখানে যে কোনো বাহন হতে পারে এবং সেগুলো পাবলিক ট্রান্সপোর্ট। দ্বিতীয় যেটি, সেটিও গাড়ির সাথে কানেক্টেড, সেটি হলো আপনার রাস্তার ইমপ্রুভমেন্ট না থাকার কারণে, ট্রাফিক সিস্টেমটা ভালো না থাকার কারণে, এখনও ম্যানুয়াল সিস্টেমে ট্রাফিক পুলিশরা হাত দিয়ে থামানোর কারণে যানজট বেশি হচ্ছে। আমাদের রোড ক্যাপাসিটি পৃথিবীর অনেক দেশের তুলনায় মডারেটলি ভালো আছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের কারণে, প্রপার ম্যানেজমেন্ট না থাকার কারণে যানজটটা হচ্ছে। যানজট হওয়ার কারণে শব্দ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ, যানজট, শব্দ দূষণ, 3টি সমস্যা কিন্তু একাত্রে অ্যাড্রেস করা যায়। সেটির জন্য সদিচ্ছা দরকার, এটার জন্য 1000 কোটি টাকার প্রকল্প বা বাজেটও দরকার নাই। 100 দিন তো না, এটা 1 সপ্তাহের ভিতরে করা যায় যে এমন বিষয়। তারপরে দেখেন সারা শহরে বিদ্যুৎভাবে তার ঝুলে আছে, বিভিন্ন কেবলগুলা, টিভির কেবল, ডিশের কেবল, এগুলো বিদ্যুটে, এগুলো পৃথিবীর খুব মানে ভদ্র দেশগুলোতে এগুলো দেখা যায় না। এইটার জন্য কোন বাজেট দরকার? এটার জন্য পরিবেশ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা এই দূষণ করছে তাদের একটা সমন্বয় দরকার, এবং এটা বলা যায় যে 1 সপ্তাহের ভিতরে এই সমস্যাটি সমাধান করা যায়। আমরা যে অনুষ্ঠানের শেষের দিকে আমাদের হয়তো প্রশ্ন ছড়া যেতে পারে যে এই দায় কি আসলে সরকার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ পায় কিনা, এটা যেমন একটা প্রশ্ন থাকে, ঠিক একই সঙ্গে যদি এরকম দেখেন নির্বাচিত সরকার এসেও প্রথম 100 দিনের মধ্যেও এই জাতীয় কোনো রকমের কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি, আপনারা কি আবার আন্দোলনে যাবেন বা আন্দোলনে কি এর সমাধান খুঁজে পাবেন? দেখুন, পরিবেশটাকে এখনো আমরা মেইন স্ট্রিমের ইস্যুতে তৈরি করতে পারি না। নির্বাচনে পরিবেশটা খুব ভালোভাবে যে প্রভাব বিস্তার করছে এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা যেতে পারি নাই। ফলে আন্দোলন করেই কিন্তু পরিবেশকে রক্ষা অতীতে হয়েছে, ভবিষ্যতে হয়তো করতে হবে, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। কিন্তু আগামী দিনগুলোতে মানুষ কিন্তু আস্তে আস্তে সচেতন হচ্ছে। কে আমার নির্মল বায়ুর নিশ্চয়তা দিতে পারছে না, আমি তো তাকে আগামী দিনে পজিটিভলি নিব না। যে আমার কাছে ভোট চাইতে আসবে তাকে আমার এখন প্রশ্ন করার সময় আসছে, আপনারা নির্বাচিত হলে কি আমাদেরকে নির্মল বায়ু দিতে পারবেন, শব্দ দূষণমুক্ত পরিবেশ দিতে পারবেন, গর্ভবতী মাটি কি তার গর্ভের সন্তানটি নিরাপদ রাখতে পারবে আতশবাজির আগ্রাসন থেকে? এই প্রশ্নগুলোর উত্তর যারা আমাদেরকে হাঁ দিবে তাদেরকে আমরা নির্বাচিত করব। এবং সাথে সাথে দায় কার, এই প্রশ্নের উত্তর দিলে প্রথমত এই দায়টি সরকারের,
এবং তার সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো, আইন প্রয়োগকারী সংস্থার, এটি তাদের মেইন দায়িত্ব। সাথে সাথে নাগরিক দায়িত্ব হিসাবে আমাদেরও দায়িত্ব নিতে হবে, সরকারকে বাধ্য করানো, আমাদেরকে বসবাসযোগ্য শহর দেওয়া, নিরাপদ শহর দেওয়া। আমাদের ভোটে যেহেতু আমাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, এবং আমরা যদি ভুল মানুষকে নির্বাচিত করি, পরিণামে আমাদের কিন্তু ফল ভোগ করতে হবে। আমরা চাইবো যে সঠিক মানুষকে নির্বাচিত করি, যারা পরিবেশ নামক আমাকে বিশুদ্ধ যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার সেই সুযোগটা করে দেবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, বিষ মুক্ত পরিবেশে আমরা বেড়ে উঠতে চাই, আর সেখানে বড় করতে চাই আমাদের আগামী প্রজন্মকে। নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসব, বাংলাদেশের পরিবেশকে রক্ষা করব। আগামীর দিনে নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।